জয় বাংলা স্লোগান তার ইচ্ছা, সে দিবে, আপনি বাধা দেওয়ার কে? হু আর ইউ? এটা প্রতিরোধ করা হবে, পুলিশকে আর ক্ষমতা ডান্ডা হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। কিছু রাস্তায় আপনি যদি সরকারে চলে যান বা বিরোধী দল যদি নিশ্চুপ আচরণ করে, কখনো কখনো সরকারকে সহযোগিতা করার জন্য রাস্তায় বিরোধিতা করা জরুরি কি না, মানে আপনার কি মনে হয়? আর আগে যেটা বলতে চাইছিলেন যুক্ত করে প্রশ্নের উত্তরটা আগে দেই, তারপর আমার ক্লারিফিকেশন দেই। দেখেন, রাস্তায় আমি কেন যাব? যেহেতু আমার সংসদ আছে, আমার একটি নির্বাচিত সংসদ আছে, যে নির্বাচন নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু যখন আপনি সরকারের অংশ হয়ে যান তখন আমার তো সংসদে বিরোধিতা করার জায়গা আছে। জামাত ইসলামের কথা বলছি না, আমি ধরেন বলছি জামাতে বলছি না, আমরা সংসদে বিরোধী, বাকি যারা আছে তাদের তো গণ অধিকার আন্দোলন বা এদের কথা বলছি। আপনি সংসদীয় গণতান্ত্রিক রিপ্রেজেন্টেটিভ পলিটিক্সে আপনি বাকি রাজনৈতিক দলগুলো ফ্যাক্টর না। আপনি বহুত ইন্টেলেকচুয়াল হতে পারেন, পিএইচডি হতে পারেন, দার্শনিক হতে পারেন, বড় ইমাম সাহেব হতে পারেন, মৌলভী সাহেব হতে পারেন, ইউ আর নোবডি, ইউ আর ইন্ডিভিজুয়াল। But those are representing in the parliament, they are the representative of the people. এদের বাইরে কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। রিপ্রেজেন্টেশন, দে রিপ্রেজেন্ট আমার পুরো 20 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে এই 300 জন। আমি পিএইচডি হতে পারি, আমি কিন্তু আমাদের দার্শনিক হতে পারি, অনুযায়ী তো না, সেটা হলো ক্রস করতে পারবে না, ফ্লোর ক্রস করতে পারবে না। আমাদের একটা পারসেপশন, যে পারসেপশন কারেকশন করা দরকার। মানে আমি ফিলোসোফার, আমি দার্শনিক, আমি বিশাল বড়, বা ধরেন আমি একটা বাংলাদেশ ক্রিকেটের একজন চৌকস প্লেয়ার, সেঞ্চুরিয়ান, বাট আই হ্যাভ নো বিজনেস ওদের আমি অস্ট্রেলিয়া খেলবো না জাপানের সঙ্গে খেলবো। দ্যাট ডিসিশন উইল বি টেকেন বাই মাই সেটা তো টিম ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট। কারণ আমি যে কথা আসতেছি, আমি মুশাররফ সাহেব যে কথা বলছি, মুশাররফ সাহেব তার পয়েন্ট অফ ভিউতে বলছেন যে এই সচিবরা আওয়ামী লীগ। তাহলে এই সচিবরা যদি আওয়ামী লীগের হয়, তো এডিশনাল সেক্রেটারি আওয়ামী লীগ না? জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগ না? গত 19 বছরে তো এরাই প্রমোশন পাইছে। উনি যেটা বললেন যে একটা ডিএনএ টেস্ট করে দিছে, তার মানে ডিএনএ টেস্ট করে যাদেরকে আওয়ামী লীগ পেয়েছে তাদের কি আছে? অল ডিপটি সেক্রেটারি প্রমোশন দিয়ে গেছে শেখ হাসিনা সরকার। সো ডিপটি সেক্রেটারি অ্যাবাভ, আমি কি বলতে পারি তারা আওয়ামী লীগের যদি হুকুম তারা মেনে থাকে, তাহলে তারা অন্যায়টা কোথায় করেছে? রাষ্ট্র যে ক্ষমতায় বসছে তার ক্ষমতায় শুনেছে, তার ইউ আর এফিশিয়েন্ট। এখন আমার এখন বর্তমান আজ কার কথা শুনবে? মানে ব্যুরোক্রেসি সবসময় সরকারকে ফলো করবে, সরকার ইন পাওয়ার, সরকার মানে পাওয়ার, যার পাওয়ার এক্সারসাইজ করতে পারে। অনেক দুর্বল সরকার থাকে, দুর্বল সরকারের কথা অনেক সময় শুনে না, বাট পার্টি ইন পাওয়ার, যার স্ট্রেংথ আছে। আজকে আইজিপি কার কথা শুনবে? আজকে যে সচিবরা আছে কার কথা শুনবে? তারা কি এখন কোনো রেকর্ড আছে যে এই সচিবরা বর্তমান সরকারের কথা শুনে না? এখন আপনি ঢালাওভাবে এই সচিবদেরকে বাদ দিয়ে আরো ইনকম্পিটেন্ট এডিশনাল সেক্রেটারিকে নিয়ে আসে। এমনি তো এরা কলা গাছের মতো প্রমোশন পায়, লতার মতো প্রমোশন পায় এখানে আসছে। তারা যে আজকে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তো লতার মতো যে বায়ে উঠে সুপারি গাছের মতো লম্বা হয়েছে। তারা তো ম্যাচুরিটি বিল্ড আপ করে নাই। আপনি বলেন তো ভাই, আপনার বয়সে কোন সেক্রেটারি আছে? না। তাহলে তারা আপনার চেয়ে বেশি কি করে জানবে? বা তার ধারণা কি সে আপনার চেয়ে অনেক বেশি জানে? এই যে আমাদের দেশে যে কতগুলা লতা পাতা দিয়ে বড় করে ফেলছি, এই যে মানে চাকরির বছর ডিঙ্গাইছে আর প্রমোশন পাইছে। আমি আমার বন্ধু ছোট ভাইকে বলবো, ব্যুরোক্রেটস আর ব্যুরোক্রেটস, এদেরকে আওয়ামী লীগকরণ করে লাভ যদি করেন, কালকে বিএনপিকরণ হয়ে যাবে। আজকে তাদেরকে বাদ দিয়ে যে সচিব বানাবেন সে বিএনপি সচিব এস্টাবলিশ করবেন। সো আপনার অ্যাডমিনিস্ট্রেশন উইল কোলাপস। আপনি যদি বিএনপির হোম সেক্রেটারি বানান, আমি কথা দিয়ে যাচ্ছি ওই হোম সেক্রেটারিকে ফাংশন করতে আমি দিব না, বিকজ তুমি বিএনপির হোম সেক্রেটারি, বিএনপির বাড়ি যাও। আমি এখানে কথা দিচ্ছি আপনাকে, বলছি, তুমি যদি বলো এই সেক্রেটারি বিএনপির সেক্রেটারি, যদি সাহস থাকে, গার্ডস থাকে, বলো এই সেক্রেটারিগুলো বিএনপির, আমি পোস্টিং দিলাম, দেখি কোন একটা সেক্রেটারি চেয়ারে বসতে পারে কিনা, দায়িত্ব পালন করতে পারে কিনা। এখানে মানে আরেকটা বিষয়, ব্যুরোক্রেসি ইজ ব্যুরোক্রেসি। আরেকটা বিষয় হচ্ছে আমরা একটু একটা যদি ইতিহাসের দিকে তাকাই,
আইয়ুব খানের সময় কিন্তু একটা দারুণ ঘটনা ঘটেছিল সিএস প্রফেসরের ক্ষেত্রে। আপনাদের মানে আমাদের বেশ কয়েকজন সিএস প্রফেসর ছিল যারা ঢাকা ইউনিভার্সিটিতে মানে বামপন্থী রাজনীতি করতে, এমনকি তাদের কারো কারো বিরুদ্ধে অনেক অভিযোগও ছিল। কিন্তু আইয়ুব খানের সময়টি খুব ইন্টারেস্টিংলি তারা ওই পরীক্ষায় পার্টিসিপেট করেছে এবং অনেকেই সিএস প্রফেসর হতে পেরেছে। এই যে অ্যাকোমোডেশন, মানে সেই অ্যাকোমোডেশনটা করতে হবে, কারণ এরা যে কিছু হোক, অনেকে পিএইচডি করছে, অনেকে এডুকেশন করছে, অনেকে শিক্ষা করছে, স্কিলটাকে কাজে আপনি যদি আওয়ামী লীগীকরণ করেন তাহলে তার কাউন্টটা বিএনপিকরণ করতে হবে। নাহলে আপনাকে বলতে হবে আমি বিএনপির কোন কাউকে সেক্রেটারি বানাবো না, যারা করে তারা বিএনপির না। দেখি তো একটা সেক্রেটারি পান কিনা আপনি। এখন সবাই লাইন দিবে এখন বিএনপি নেতাদের বাড়িতে। আমার ঠাকুর ভাইয়ের বাড়িতে এখন এসে দেখবে সব সেক্রেটারি মিষ্টি বান্ডা নিয়ে আসতেছে, ভাই আমার বানায় দেন সেক্রেটারি। সো প্লিজ এই সেক্রেটারিরা খারাপ হতে পারে, পানিশমেন্ট দেন, সাজা দেন। এই সেক্রেটারি যদি বিয়ন্ড তার উপরে কমান্ডের বাইরে কিছু করে থাকে, পানিশ হিম। বাট কাউকে আপনি আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে ব্যান করতে উচিত হবে না। তাহলে আপনি আজকে যে সেক্রেটারি বানাবেন সে বিএনপি সেক্রেটারি হিসেবে ব্যান্ড হবে, ফলে হি উইল নট বি এফেক্টিভ। মানে যেটা হচ্ছে যে আপনার আইয়ুব খানের সময়ের কথা কেন বললাম, ওই সময় সিএসপি যেমন নিয়োগ হয়েছে ঠাকুর ভাই, একই সাথে হচ্ছে আবার তাদেরকে রাজনৈতিকভাবেও নিউট্রালাইজ করে ফেলানো হয়েছে। দেখেন আমি অনেকগুলো মেধাবী। মুন্না ভাই আমি এখানে দুইটা এক্সাম্পল মুশাদ বলা 71 এর পরে আমরা পাইলাম পাকিস্তানের কিছু ডিপ্টি সেক্রেটারি, হাইয়েস্ট র্যাঙ্ক অফ ডিপ্টি সেক্রেটারি, এবং কিছু 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 সেক্রেটারিরা মানে এডিসি র্যাঙ্কের লোক মুক্তিযুদ্ধ হওয়ার কারণে একটা ব্যালেন্স করতে গিয়ে আমরা সিনিয়র অফিসার থেকে কাট করলাম, করে ডিপ্টি সেক্রেটারি দিকে রাতারাতি এমকে আনোয়ার টেমকার এগুলোকে বানাইয়া আমরাই আবার লতার মতো উপরে দিকে উঠল। ফলশ্রুতি কি হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অ্যাডমিনিস্ট্রেশন কলাপস করলো। জিয়াউর রহমান ক্ষমতা এসে কি করলেন, সব পুরনো গুলো ডেকে রেখে রিপিট ডেকে নিয়ে আসলেন, পাকিস্তানি ফেরত ডেকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে এসে কি করলেন, সিনিয়রদের ব্যালেন্স করে উনি অ্যাডমিনিস্ট্রেশন চালাইলেন। দেখেন যেভাবে এক্সপেক্ট করার কথা, ফাংশন করার কথা, অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে ফাংশন করতে পারে নাই, কারণ তারা সব সেক্রেটারিকে ডাউটফুল করছে। এখানে কিছু আছে যে ফারুক টারুকরা আইসা হঠাৎ করে দে বিকাম, কেউ জামাতের সেক্রেটারি, কেউ বিএনপির সেক্রেটারি, কেউ এনসিপির সেক্রেটারি, এবং বিসি কে বলা হয়েছে জামাতের বিসি। দেখি মোশাররফ ভাই নিশ্চয়ই তার একটা বক্তব্য এখন যদি আপনি আবার যদি সেক্রেটারি বদলাইতে হয় তাহলে এডিশনাল সেক্রেটারি বানাইতে হবে, তাহলে আবার লতা গাছকে বানাবেন, আবার ইনকম্পিটেন্ট লোককে বানাবেন, ইট ইজ রং হবে। এটার জন্য বিএনপি সরকার সাফার করবে। বিএনপি সরকার সাফার করা মানে, আপনি আবার অপোজিশন কথা বলছেন, সাফার করা মানে আমি সাফার করা, জনগণ সাফার করা। আমরা একটু মোশাররফ হোসেন ঠাকুরের কাছে আমি এইটা প্রত্যাশী না, আমি মনে করি না আপনার বক্তব্য খুবই পরিষ্কার এবং পলিটিক্যালি আমার মনে হয় যে খুবই ব্র্যান্ড করা এবং যেমন জিয়াউর রহমানের সময় যদি আমরা দেখি, যেমন এমনকি আমরা দেখবো যে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে যাওয়ার কথা ছিল তার অনেক নেতারা বাড়িতেও থেকেছেন এবং পলিটিক্সও করেছেন, এবং তাদেরকে মানে ধরে নিয়ে যাওয়া হয় না, যেমন অনেক বড় এবং উনি কিন্তু সবাইকে স্পেস করে দিয়েছেন, মানে সেই জায়গাটা না হলে আরো অ্যানার্কিজম তৈরি হতো বা অন্যদিকে যেত, যেটা আমরা এখন ঝটিকা মিছিল বের ভিতর থেকে দেখতে পাচ্ছি। দেখি মানে এই দুটো মিলায় এটা দুটা বিষয়, প্রত্যেকটা বিষয়ের তো একটা অপরপিট থাকে, এপিট অপিট। আমি আপনি বলি যে শেখ হাসিনার সময় যে সচিব বা এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারির পরেই বা এডিশনাল সেক্রেটারির পরে সচিব, তো সে ধরুন একটা ছেলের, আমাদের বয়সী কেউ সচিব নেই, আই এম 63, তো ইন দ্যাট কেস আমাদের বয়সী তো সচিব কেউ থাকার কথা তো অলরেডি। হ্যাঁ, তো সে আমাদের সাথে যারা ছিল, যারা ধরুন ডিএস পর্যন্ত হয়ে আর তাকে প্রমোশন দেওয়া হয় না, খুব এফিশিয়েন্ট অফিসার, একটা ব্যাচে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ হয়েছে, এইরকম ছেলেরা হইতে হয় নাই, কি বলে এই ডেপুটি সেক্রেটারি পরে আর তাকে কিছু বানানো হয় নাই। তো আক্তার বাড়ি অনেক পরিচিত আছে, ব্রিলিয়ান্ট অনেক ছেলে আছে যারা ডিএস এর পর 9th ব্যাচের, 11th ব্যাচের, 12th ব্যাচের, 13th ব্যাচের ডেপুটি সেক্রেটারি নিয়ে পর্যন্ত আটকে রেখে দেন। তো এদেরকে আপনি এদের প্রতি জাস্টিস করবেন না, আপনি জাস্টিস তো করবেন। 1 2 নম্বর হচ্ছে যে শেখ হাসিনা যে
একটা ছেলের নানার বাড়ির একজন, তার নানা বা নানার ভাই উনি মুসলিম লীগ করতো অথবা বিএনপি করতো, এই জন্য সে আর ডিএস এর উপরে তাকে প্রমোশন দেয়নি। তো এই জন্য আমি আজকে বলছি যে যারা ডিএনএ টেস্টে হাসিনার কাছে ওইভাবে পাশ করেছিল, বিভিন্ন কবিতা লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে, লিখে সচিব হয়েছেন, এদেরকে তো একটু আমার মনে হয় যে একটু সাফার করা উচিত, এটার জন্য জবাবদিহিতার মুখোমুখি হওয়া উচিত মিনিমাম এক। আর 2 নম্বর হচ্ছে, আমি আপনি বলতেছি এই গভর্নমেন্টে একটা যে পুলিশের সম্পর্কে যে জিনিসটা বললেন, পুলিশ আজকে কুমিল্লার হাইওয়ে পুলিশের গাড়ি অটো রিকশা চালকরা ভেঙে দিয়েছে এবং যার ভিডিও ছড়িয়ে পড়েছে আমাদের সোশ্যাল মিডিয়াতে সব জায়গায়, এবং এইটা একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে সাধারণ মানুষের ভেতরে, যে হাইওয়ে পুলিশ বা পুলিশকে যদি এভাবে সংঘবদ্ধভাবে অ্যাটাক করে, যেটা আমরা মিরপুরে দেখেছি কোরবানির আগে, বা আমরা প্রধানমন্ত্রী যে এসএসএফ তাকে পর্যন্ত তার দলের ছেলেপেলেরা ধাওয়া দিচ্ছে। এখানে একটু ইন্টারাপ্ট করতে পারি ফার্দার যাওয়ার আগে? এগুলাকে বলি আমরা কারেক্টিভ মেজার্স। পুলিশ ধোয়া তুলসী পাতা না। পুলিশের যে হাই হ্যান্ডেডনেস, পুলিশের স্বেচ্ছাচারিতা, এই যে পুলিশের পেট্রোলের নামে যেভাবে ক্ষমতা মিসইউজ করে, ইনভেস্টিগেশন নামে পুলিশ যে মানুষকে হ্যারাসমেন্ট করে, সেই বিচারটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে দিতে পারছি না। ওসির উপরে এসপি ফাংশন করার কথা, এখানে ওসি এখন এসপির ভাই হয়ে গেছে। কিন্তু আপনারা তো বিরোধী দলকে এটা বলছেন, বা আপনারা এটা সরকার বলছি, কাজে এখানে যদি পুলিশ নিজেকে কারেক্ট না করে, যদি এসি এসপি ভাই ভাই বন্ধ না হয়, ওসি যেভাবে লর্ডের মতো ব্যবহার করে থানাগুলোতে বসে, ওর যদি লর্ড বন্ধ না করেন, ওকে যদি পুলিশ না বানান, ওকে প্রশাসক বানাচ্ছেন, এরকম আরো ঘটনা ঘটবে। না, আরো ঘটবে। পুলিশ আসলে কি করবে বলেন? দেখেন, আপনাদের দলেরই একজন মানে এমপি মহোদয় হচ্ছে মানে প্রকাশ্যে বলেছে যে 1 ঘন্টার মধ্যে আমি ওসিকে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে এইগুলা সরকারি দলেরও না, ওসিরা কেন রিয়েক্ট করলো না? আমার কথা হচ্ছে এই যে ওসি করে, সে কি তো রাজনীতি করে না? ওসি কেন সিভিল কাপড়ে ঘুরে বেড়াবে? ইটস ইউনিফর্ম ফোর্স। না, এই যে অথচ এই ওসি আরেকখানে ক্ষমতা দেখাচ্ছে, মানে ওসি এখন ওসির ক্ষমতা সিম্বলিক হয়ে গেছে। আপনি যদি ওসি ক্ষমতার সিম্বলিক হয়ে গেছে, এর মানে এটা কি যে আপনি পুলিশকে বিচার করেন, নিয়মে আনেন, কিন্তু পাবলিক মানে স্পেসে আপনি পুলিশকে এইরকম যদি পুলিশকে মার খেতে হয়, তাহলে আমাদের তো অ্যানার্কিজম হয়ে যাবে। আমার এটা অ্যানার্কিজম না, দিস ইজ কারেক্টিভ মেজার্স। বলে উনি তো এই একটা ডিসিপ্লিনিং ফোর্সে ছিলেন, আর্মিতে ছিলেন। তো সেখানে প্রথম কথাটাই হচ্ছে যে কারোর উপর তলোয়ার ঝুলিয়ে রেখে, ঘাড়ের উপর তলোয়ার ঝুলিয়ে রেখে আপনি বলবেন যে তুমি সার্ভিস দাও আমাকে, এটা হবে না। প্রথম কথা হচ্ছে যে পুলিশের পুরো ফোর্সটাকেই এখনো তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে এরা কতজন অভিযুক্ত, অ্যাকিউজড, এখনো কেউ জানেই না। আপনাকে বলতে হবে এই আমার 2,13,000 ফোর্স আছে, 2,13,000 ফোর্সের মধ্যে আমার 2,000 অথবা 5,000, এই 5,000 জন হচ্ছে অভিযুক্ত আমার গণঅভ্যুত্থানের সময়। এটা ক্লিয়ার বলবেন। এবং এই 5,000 বা 2,000, 3,000 এরা বাকি সবাই, এই 5,000 ছাড়া বাকি সবাই নির্দোষ, তোমরা সমাজের জন্য, দেশের জন্য কাজ করো, এটা আপনাকে বলে ফেলতে হবে। অভিযুক্ত যারা, এদেরকে আলাদা করবেন, করে বলবেন তোমরা আপাতত বাড়ি করে থাকো, অভিযোগ প্রমাণিত হইলে কোর্টে যাবা, কোর্ট যদি খালাস দেয় চাকরিতে ফেরত আসবা, যদি না দেয় তাহলে তো তোমার ভাগ্যে যা আছে সেটা হবে। আপনাকে এটা ক্লিয়ার করতে হবে 1 নম্বর। আর নইলে পুলিশকে কখনোই পুলিশ দাঁড়াবে না। আরেকটা হলো পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য সারা দেশে স্বরাষ্ট্রমন্ত্রী তার আদার্স কলিগদেরকে পাঠাতে হবে, যারা কথা বলতে পারেন, এদেরকে বলতে হবে যে তোমার মনোবল তুমি ফিরিয়ে আনো, তো এটা তোমার দায়িত্ব। হ্যাঁ, এই যে যদি দায়িত্ব পালন করতে না পারো অ্যাটাক করছে। কিন্তু মুন্না ভাই এখানে একটা জিনিস আমি একটু মুন্না একটা বলছি, পুলিশ ইজ নট এ ফোর্স। পুলিশ হলো আমার সার্ভিস। কি সার্ভিস? ইনভেস্টিগেশন সার্ভিস। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের না, আইন শৃঙ্খলার দায়িত্ব টিওনোর। আপনি পুলিশকে ব্যবহার করছেন কেন? রাস্তায় পেট্রোল দেওয়ার দায়িত্ব পুলিশের না,
তাহলে এটা আপনারা বলেন সরকারকে। আমি তো বলতেছি, আমার একটা মানে লিখিত বই আছে, সরকারকে বলেন। আমার একটা লিখিত বই আছে, বইটা আপনি পড়েন, আমি দরকার পড়লে আমি আজকে থাকলে আমি একটা দিব আপনার কপি। আমরা লিখিত বই দিছি, পুলিশকে এইভাবে ভাগ করেন। একই পুলিশ এসএসএফ ডিউটিও করবে, একই পুলিশ থানার দারোগা ডিউটিও করবে, কেন? কিন্তু একই পুলিশের গায়ে যদি সংঘবদ্ধভাবে পাবলিক অ্যাটাক করে আর সেই পাবলিকে যদি বিচার না হয়, তাহলে কি হবে একটা দেশে? এই পুলিশ যে আমার কাছে টাকা চায়, আমার যে গাড়িটা থামায়, অধিকার সে কোথায় পাইলো? এই ক্ষমতা বাংলাদেশ সিআরপিসিতে বা পুলিশ অ্যাক্টে বা বাংলাদেশ একটা কোথায় আছে যে আমার চলমান গাড়িকে সে আটকাবে? ইজি ট্রাফিক পুলিশ? না, আমি কি ট্রাফিক না না, এখানে পুলিশকে কেন আপনি রাস্তায় টহল দিতে পাঠান? ওয়াই? এবং সেই চাঁদা আদায় করে, সো কেন তাকে ধরবে না? ওই পুলিশকে যে আপনি রোডে পাঠাইছেন কি কারণে? কি কমপ্লেন আছে? রাস্তার মধ্যে কোনো বাধা হলে তাহলে টিওনোকে বলেন যে তোমার রাস্তার মধ্যে ব্যারিকেড সৃষ্টি হচ্ছে, যাও টিওনো পুলিশ নিয়ে যাক। আপনি পুলিশের মাতবর দিচ্ছেন কেন? পুলিশ তো আমার মাতবর না, পুলিশ আন্ডার সিআরপিসিতে দাঁড়াইছে। পুলিশ উইল হেল্প টু ইনভেস্টিগেট দ্য কেস, নট টু স্টপ দ্য ক্রাইম, বাট টু ইনভেস্টিগেট এন্ড সাবমিট আ চার্জশিট। পুলিশকে আপনি মিসইউজ করতেছেন, পাওয়ার হিসাবে, পাওয়ার ডান্ডা হিসেবে ব্যবহার করতেছেন। পাওয়ার ডান্ডা হিসাবে পুলিশকে হইতে দেওয়া হবে না, আর এটা প্রতিরোধ করা হবে। পুলিশকে আর ক্ষমতা ডান্ডা হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। কিছু ঠাকুর কাছে কারণ কি? কারণ হচ্ছে যে মানে এক হচ্ছে অ্যানার্কিজম তৈরি হচ্ছে কিনা আমাদের সোসাইটিতে এই মবের নামে যেটা হচ্ছে, আর দুই হচ্ছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে, এবং বিশেষ করে নোয়াখালীতে বেশ বড় মিছিল হয়েছে, এমনকি পুলিশকেও পিছু হটে যেতে হয়েছে, আর অন্যান্য জায়গায় মুখে মাস্ক লাগিয়ে মানে করা হচ্ছে। তো এবং অনেক জায়গায় পুলিশের মুখের উপরে ধরেন ব্যাগ তল্লাশি করতে যাচ্ছে, ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে যে কোনো ধারালো কিছু দিয়ে তাকে আঘাত করছে, কিন্তু আবার সে পালিয়েও যেতে সক্ষম হচ্ছে। মানে এই যে ঘটনাগুলো হচ্ছে, বসে ঠাকুর, ধন্যবাদ আপনাকে। আমি বলছি যে আক্তার ভাইয়ের সাথে আমার এই ক্ষেত্রে, আক্তার ভাইয়ের হয়তো দীর্ঘ অভিজ্ঞতা পুলিশ সার্ভিস সম্বন্ধে লেখাপড়া করার ওনাদের, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি পুলিশ লাগবে। এখন পুলিশটা আপনি কিভাবে চান, আপনার জনগণ কিভাবে চায়, আর আপনি কিভাবে চান, আর আপনি কিভাবে চান? আপনি পুলিশকে জাস্ট ক্ষমতার বরকন্দাজ হিসাবে ব্যবহার করবেন, নাকি জনগণের সার্ভিসের জন্য ব্যবহার করবেন? দুষ্টের দমন, শিষ্টের পালন, এইটা হলো পুলিশের মূল কথা। তো সে পুলিশ আমাদের অনেক জায়গায় দুষ্টের পালন করে, শিষ্টের দমন করে। তো একজন মানুষ বিপদগ্রস্ত হয়ে যদি যায়, মোবাইল হারিয়ে, মোবাইল ছিনতাই হয়েছে, তো তাকে আবার উল্টা টাকাও দিতে হয়। তো তখন তো যাই, আমি আপনাকে বলছি যে পুলিশকে, পুলিশের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাই পুলিশকে ব্যবহার করতে হবে। এখন পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য কি কি করতে হবে? আমার কথাটা হচ্ছে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে। যে লোকটা ছুরিকাঘাত করে পালিয়ে গেল, তার ব্যাগ তল্লাশি করতে গেছে পুলিশ, এখানে তো পুলিশ কোন দোষ করে নাই। না না, আচ্ছা, তো পুলিশকে যে আঘাত করে যে পালিয়ে গেল, সে তো দুষ্ট মানুষ, তাকে দমন করতে পুলিশ গেল না কেন? এইটা তার মনোবলের সমস্যা। তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য গণ অভ্যুত্থানে কতজন মানুষ অভিযুক্ত, এটা আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে, করে বলতে হবে এরা দোষী, এটা সরো। তারপর যদি শেখ হাসিনা 17 বছরে কেউ যদি বিশেষ রকম কোনো অপকর্ম করে থাকে, এদেরকেও আপনি তারপরে সরান। সরিয়ে বাকি যে লোক থাকবে, আমার 2,10,000 হোক, 2,05,000 হোক, এদেরকে আপনি ফ্রি তাদের মতো করে কাজ করতে দেন। এটা হলো আমার বক্তব্যটা। এখন যে বাংলাদেশে যে কাজটা হচ্ছে, যে এইভাবে বাংলাদেশের পুলিশকে, যেটা আমি যে আক্তার ভাই বলবেন বাকিটা, যে পুলিশকে আমি সব কাজই করাচ্ছি, সব কাজে পুলিশকে দিয়ে করাচ্ছি। তো এইটা আমার মনে হয় এই ক্ষেত্রে অপোজিশনরা কিভাবে পুলিশ চান, এটা পার্লামেন্টে বলতে পারেন। যাদের নতুন মানুষ, অভিজ্ঞতা নাই, যারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন, ফ্লোর নিয়ে কথা বলবেন। তো আমার বক্তব্যটা এইরকম। আর বাকি যেটা আছে আমলাতন্ত্র যদি ধরুন কথাবার্তায় যদি আপনি শুরুতেই মনে হয় আমি বসার সাথে সাথে আমি খুব ইনফেরিয়র, তা আমি আপনার কথার উত্তর তো, সব কথা তো উত্তর তো হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যুরোক্রেসি এবং আমাদের যারা জনপ্রতিনিধি,
এখানে প্রশাসন চালাচ্ছেন, এদের প্রত্যেকেরই ব্যক্তিগত পড়াশোনা, অভিজ্ঞতা, পার্সোনালিটি, ব্যক্তিত্ব এইগুলোর উপর নির্ভর করে তাদের কথা আমলাতন্ত্র কতটুকু শুনবে। খুবই ভালো বলেছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আপনি কি এই বিষয়ে আর কিছু যুক্ত করতে চান? না হলে আমি আরেকটা বিষয় নিয়ে আলাপ যেতে চাই। মানে কি, হি ইজ ভেরি কারেক্টলি সেড, এ সিভিল সোসাইটি উইদাউট পুলিশ চিন্তা করা যায় না, চিন্তার বাইরে। বিকজ ক্রাইম হবে, ক্রাইম তো ইনভেস্টিগেট করতে হবে কাউকে। আমি বললি তো ক্রাইম না, ক্রাইম ঘটেছে, এখন ইনভেস্টিগেট করতে, হুইল ইনভেস্টিগেট, দ্যাট ইজ দ্য পুলিশ। আমাকে পুলিশ ট্রেন করতে হবে। আমি অনেক বুঝছি, আমার নিজের কথা বলা ঠিক না। আজকেও আমি এইটার ব্যাপারে, আজকে নয়া দিগন্ত আমার একটা লেখা আসছে, আপনি পড়েন, কিভাবে আমার দেশের বাজেটে আমরা জনগণকে সমৃদ্ধ করে বাজেটটাকে আমরা আরো বেশি কার্যকরী করতে পারি। এখানে আমার ডিফেন্স লাইনকে আমি তৈরি করতে পারি। পুলিশের উপরে আমি ফ্রম দ্য ইউনিয়ন পর্যায় থেকে নিয়ে সেন্ট্রাল পুলিশ পর্যন্ত, ঢাকা মেট্রোর মতো আমি 5 টায়ার অফ পুলিশের আমি একটা বই লিখেছি, 5-6 মাস হয়ে গেছে। আমি জানি না এই দেশে কোনো ইন্টেলিজেন্স আছে কিনা। টাইটেলটা যদি বলেন। আগামী বাংলাদেশ, এই বইটা পাবলিশ হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমাকে এসবি জিজ্ঞাসা করলো না যে এটা কি লিখছেন আপনি। বুঝতে পারছেন? এইগুলো আমার দেশের পুলিশ। আপনি কি বলবেন? আমি একটা বই লিখলাম, পুলিশকে ক্রিটিসাইজ করলাম, পুলিশকে রিফর্ম করতে বললাম, এবং অল্টারনেটিভ পুলিশ আমি দিতে বললাম, আজ পর্যন্ত আমাকে কেউ বললো না। কিন্তু এই যে আমাদের এইরকম পুলিশ কনসার্ন করতে হবে না। এই যে দুর্নীতিবাজ হয়ে গেছে পুলিশগুলো, এই যে বললো যে তারা দায়ী হয়েছে, আপনি দায় আইডেন্টিফাই করতে বলেন না। আপনি কত রিটায়ার্ড লোককে নিয়ে এসে আপনি হঠাৎ করে পুলিশের আইজি, ডিআইজি, ঢাকা মেট্রোপলিটনে বানায় দিলেন। রেজাল্ট কি হলো? পুলিশের মনোবল কি বাড়ছে? আপনি পুলিশকে একটা ক্লিন করে ফেলতে পারতেন 3 মাসের মধ্যে, যে ভাই তোমরা তওবা করো। আমরা বলেছিলাম, ওই তখনই বলেছিলাম, ওই মানে বিপ্লবের 2-3 মাস পরে বলছিলাম যে আপনি এখানে একটা ট্রুথ কমিশন বসান। আমরা তো ভুল করতেই পারি, প্রয়োজনে করতে পারি। আজকে আমরা এখানে কথা বলতে আসছি, আমাকে তো কথা বলতে হবে, আপনাকেও লয়ালটি দেখাই। আপনার এই মিডিয়ার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না। এখন আপনি যদি বলে বেটা তুমি দালালি করতে গেছেন এক্সাস টেলিভিশনে, হ্যাঁ ওখানে তো কিছু বললাম না, এটা কি হয়? এটা কতগুলো মানুষের আছে। পুলিশ ছাড়া আমরা বাঁচতে পারবো না। উই নিড এ পুলিশ। বাট বর্তমানে যে পুলিশ আছে, এই পুলিশ যদি নিজেরা কারেক্ট না করে, আপনার থানা পর্যায়ে কোনো রকম সুষ্ঠু বিচার কেউ পাচ্ছে না। চোর ডাকাতরা থানায় গিয়ে বসে থাকে, এবং এসপিরা, ওসিরা টি শার্ট পরিয়া ঘুরে বেড়ায়, ইউনিফর্ম পরে না, এবং গ্রামে গিয়ে তারা এখন ফুটবল খেলায়। বুঝছেন না? তারা পুলিশের দায়িত্ব হয়েছে মাদক নিয়ন্ত্রণ করা। পুলিশের দায়িত্ব মাদক নিয়ন্ত্রণ করা না, মাদক আমার নিয়ন্ত্রণকারী আছে, মাদক অধিদপ্তর আছে। মানে যেখানে যেখানে টাকা পয়সার ব্যাপার আছে, এখানে পুলিশকে সবার আগে পাবেন। আপনি বস্তি উচ্ছেদে পুলিশ পাবেন। ঠিক আছে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগের যে কথাটা বললেন, আমি মনে করি এনাফ ইজ এনাফ। আওয়ামী লীগ অপরাধ করেছে, শাস্তি যারা পাওয়ার শাস্তি দেন, বিচারে নিয়ে আসেন। কিন্তু ঢালাও ভাবে, আমি মুশারফ সাহেবের সঙ্গে যেটা ডিফার করলাম, আপনি মিস্টার করিম ও রহিম সচিব যদি খারাপ থাকে, পানিশ হিম, ডোন্ট চেঞ্জ হিম। আচ্ছা, আর এখানে শেষ করতেছি, আওয়ামী লীগের রাজনীতি করার মাঠ খুলে দেন। বিনা বিচার যাদের আটক রাখছেন, এদিকে জামিন, অনতিবিলম্বে জামিন দেন। আপনার কোনো রাইট নাই, যেখানে সংবিধান অনুযায়ী সরকার চালাচ্ছেন, সাংবিধানিক সরকার চলছে। শিওর যে আপনি এই কথা বলতে চান? অবশ্যই বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই। যদি এই সরকার সাংবিধানিক হয়ে থাকে, তাহলে আপনি কাউকে বিনা বিচার আটক রাখতে পারেন না। কিন্তু এই দেশে তো কি জয় বাংলা স্লোগান দেয়, তো মানে জয় বাংলা স্লোগান তার ইচ্ছা, সে দিবে, আপনি বাধা দেওয়ার কে? হু আর ইউ? আমি কাজে এইটা আমি আমি কেন বলছি, শুধু সংবিধান যদি মানেন, আপনি সংবিধান বোধ বলবেন, সংবিধানিক সরকার বলবেন, সংবিধান সম্মত হয়েছেন, আর আপনি আমাকে অ্যারেস্ট করে দিবেন। আপনার ব্যক্তিগত মত নাকি আপনার দলগত মত এটা? আমি তো দলের তো কেউ না, কিন্তু আমি যেটা মনে করি, আমার দল তো যদি আমাকে বলে, আমাকে সেটা জিজ্ঞাসা করবে। তো আমি মনে করি জামাত ভিন্ডিকটিভ পার্টি না, জামাত ভিন্ডিকটিভ দল না, কিন্তু জামাত কোনো ভিন্ডিকটিভ দল নয়। না, কিন্তু আপনি যেটা বলছেন আওয়ামী লীগের রাজনীতি করা উচিত, এই ব্যাপারে তো জামাত তো না করে নাই, জামাত তো মানা করে নাই, জামাত তো কোনো বাধা দেয় না। জামাত বলছে শেখ হাসিনার বিচার হইতে হবে। জামাত বলছে যে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচার হইতে হবে। খুবই ইন্টারেস্টিং মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, যে
প্রকাশ্যে খুব কম লোক এই কথা বলছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। তো আপনি বললেন আওয়ামী লীগটা কি বাংলাদেশের মানুষ না? আমরা একটা সুবিধা নিব, একটা ছোট্ট সুবিধা নিব, কারণ আমাদের সাথে মোশাররফ হোসেন ঠাকুর আছেন, ওনার একটা প্রথম পরিচয় হচ্ছে উনি শিক্ষক, কিন্তু আমরা শিক্ষকদের নিয়ে মহা মুসিবতের মধ্যে আছি বেশ কিছুদিন ধরে। আমাদের এখানে মাদ্রাসা শিক্ষককে নিয়ে আছি, বিশ্ববিদ্যালয় শিক্ষককে নিয়ে আছি, তারপরে বাংলাদেশি বংশোদ্ভূত যারা দেশের বাইরে শিক্ষকতা করেন, সেইখানে যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে একজন হচ্ছে ধর্মীয় শিক্ষা দেন, আরেকজন হচ্ছে মেয়েদের স্কুলে করেন, সেখানে গোপনে ছবি তোলেন এবং নানা ধরনের ব্যভিচার মানে যৌন নির্যাতন এগুলোর ভিতরে এরা যুক্ত হচ্ছেন। আচ্ছা, এই যে বাংলাদেশি যারা এবং এরা সবাই মুসলমান, না তাকে প্রশ্ন দেওয়ার আগে আমি বলছি এই নিউজটা আমি একটু আগে চেক ব্যাক করছি, ওকে, এগুলো সঠিক না। কোনটা? এই একটা নিউজ সঠিক না, এগুলো প্রপাগান্ডা। তাই কি? না না, এটা তো আমি অথেন্টিক সোর্স জিজ্ঞাসা করছি, তারা বলছে এরকম অথেন্টিক নিউজ নাই, বাট এটা সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে। ওকে, তাহলে আমরা যদি সেটা ক্লিক বেট হয়, তাহলে আমরা শুধু বাংলাদেশের গুলো এটা করা উচিত না। না না, বাংলাদেশে শিক্ষক করুক, ইমাম করুক, পলিটিশিয়ান করুক, আমলা করুক, যে কেউ করুক, এই অপরাধগুলো গ্রহণযোগ্য না। আমরা এটাই মানে দেখি যে মোশাররফ হোসেন ঠাকুর কি বলে, যেমন বাংলাদেশের গুলো কিন্তু আপনি করতে পারবেন না, বলতে পারবেন না যে এটা ঘটেনি, এটা ঘটেছে, অনেকগুলো ঘটেছে। এটা সোসাইটির একটা অংশ শিক্ষক, সোসাইটির একটা অংশ ইমাম, সোসাইটির একটা অংশ মুয়াজ্জিন। তো এটা অপরাধ প্রত্যেকের নিজস্ব দায়, এটা পেশাগত দায় না। আপনি নিজেও তো শিক্ষক, তো সেইখানে জাহাঙ্গীরনগরের শিক্ষক, তো আমি আপনাকে বলছি যে এটা প্রত্যেকের ব্যক্তিগত দায় এবং প্রত্যেকের মনস্তাত্ত্বিক ব্যক্তিগত বিষয়, মনস্তাত্ত্বিক বিষয়, এটা পেশাগত বিষয় না। তো অন্যান্য পেশার যে লোকজন এইগুলো আসে না। যেমন আমাদের এখানে বলা হয় যে কুকুর মানুষকে কামড় দিয়েছে, এটা নিউজ না। মানুষ কখন কুকুরকে কামড় দিল, এটা নিউজ। তো যার জন্য এটা নিউজ হয় যে শিক্ষক এই কাজটা করতে পারেন না, এটা মনে করে, এই জন্য নিউজ হয়। মানুষ কুকুরকে কামড়াতে পারে না, এটা হচ্ছে বিষয়। তো এই জন্য আমি মনে করি যে এটা প্রত্যেকের ব্যক্তিগত দায়, এটা তাদের পেশাগত দায় না, এটা সমাজবদ্ধতার দায় না। তো যাই হোক, আমার মনে হয় যে এটা আমাদের কাছে কাম্য না। সবাই আমরা হচ্ছে যে 1 মিনিট করে, মানে 1 মিনিট, হাফ মিনিট করে আপনাদের দুটো কমেন্টস শুনতে চাইবো, কারণ একটা আলোচনা অনেক দিন ধরে চলছে এবং এই আলোচনাগুলো বারবার সোশ্যাল মিডিয়াতে আসে। আর আজকে যেহেতু মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানকে পেয়েছি, উনি নিশ্চয়ই এই আলোচনার অনেকবার সম্মুখীন হয়েছে, সেই জন্য আমি জাস্ট একটা করে হুমায়ুন আজাদের বক্তব্যপ্রাপ্তদের মতামত জানতে চাবো, জাস্ট হাফ সেকেন্ড করে, মানে হাফ মিনিট করে। একবার রাজাকার মানে চিরকাল রাজাকার, কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়। এটা নিয়ে প্রথম আমার মানে উনি মতামত দিক, তারপর আপনি দেন, তারপর আমরা শেষ করে দেব। এটি একটি ব্যক্তি কেন্দ্রিক একজন উচ্চাভিলাষী ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য, তার নিজস্ব রাজনৈতিক অবস্থানটা ক্লিয়ার করার জন্য। কারণ সৌভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে হোক, সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, কিন্তু সে মুক্তিযুদ্ধের ট্রেন্ডের সময় সে ভাবছে রাজাকার ইজ এন ওয়ার্ড ইউজড ইন ইসলাম। যারা মক্কাবাসীরা মদিনাবাসীদেরকে সাহায্য করেছে তাদেরকে বলা হয়েছে রাজাকার। সো ওই রাজাকার আর বাংলাদেশে বিহারিদেরকে দিয়ে যে আনসার বিডিপির বিকল্প বানানো হয়েছিল, এইটার এক রাজাকার। হুমায়ুন আজাদের অতটুকু জানি না, অনেক বড় কবি, অনেক বড় কিছু মরে গেছে দেখে তো আর বড় হয়ে গেছে। তো সে তো রাজাকারের অর্থই বুঝে না, রাজাকার কাকে বলে বুঝে না। তো রাজাকার শব্দটা হচ্ছে আরব থেকে, যেখানে যারা মক্কা ইসলাম প্রচারে সহায়তা করেছে। আই এম প্রাউড অফ দ্যাট রাজাকার, যে আমি বাংলাদেশের মানুষকে ইসলাম শিক্ষার জন্য সহায়তা করতে চাই। বাট আই হেট রাজাকার অফ পাকিস্তান। যারা কোলাবোরেটরস অফ পাকিস্তান, হু আর দ্য কোলাবোরেটর, নট কোলাবোরেটর অন্য জিনিস, রাজাকার ইজ নট কোলাবোরেটর। ওকে, রাজাকার যারা আমার এই সমস্ত ছোট লেভেলে কাজ করছে, আই হেট দোজ রাজাকার যারা বাঙালি হইয়া বাঙালি বিরুদ্ধে গেছে। আর বিহার রাজাকার দিকে আমি ঘৃণা করি না, তাহলে পাকিস্তান ঘৃণা করতে হবে, তাহলে আমার পাকিস্তান অ্যাম্বাসেডর এখানে আসতে পারে না, তাহলে পাকিস্তানের স্পিকার বাংলাদেশে আসতে পারে না, বিকজ হি ওয়াজ দ্যাট কালপ্রিট। ওকে, সেও তো সেই কালপ্রিট। আমরা হচ্ছে যে মোশাররফ হোসেন ঠাকুর, আপনি যদি খুব ছোট করে, পাকিস্তানি সেনাবাহিনীর, পাকিস্তানি বাহিনীর যে সহযোগী বা সহকারী হিসাবে কাজ করেছে বাংলাদেশের যে রাজাকার 71 সালে, এরা অবশ্যই ঘৃণিত, আর এরা চিরকালই ঘৃণিত। আর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এরা চিরকালই গর্বিত।
ডক্টর আমাদের ডক্টর হুমায়ুন আজাদ তিনি একজন ভালো ভাষাবিজ্ঞানী, ভালো লেখক, তারপর রগড় লেখক, তো যৌনতা নিয়ে লিখেছেন প্রচুর, নারী লিখেছেন। তো এই ভদ্রলোকের যে থিওরিটা, রাজাকার চিরকাল রাজাকার, মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা নয়, বরঞ্চ রাজাকারের মধ্যে পরিবর্তন হতে পারে। আর মুক্তিযুদ্ধের জন্য তিনি যে ঝুঁকি নিয়েছিলেন ওই সময়, তিনি চিরজীবনই গর্বিত থাকবেন। মুক্তিযোদ্ধা হিসাবে একজন মুক্তিযোদ্ধা চিরজীবনই গর্বিত থাকবেন। তিনি যেখানেই যাক তার ওই অংশটা মানে গৌরবান্বিত অংশ, ওই সময় তার যে পার্টিসিপেশন ওইটা গৌরবান্বিত অংশ। খুব ভালো বলেছেন। অনেক মানুষের বুকের পাটা হয় নাই সেই দিন। যুদ্ধ, আমি শেষ করি ভাই, যুদ্ধ হচ্ছে জীবন এবং মৃত্যু, এর মাঝামাঝি কিছু নাই। পৃথিবীতে সব জায়গায় আমাকে পুলিশ ধরছে 24 আন্দোলন সময়, আমাকে তো পুলিশ ধরে মানেই তার রাইট জন্মায় না আমাকে মেরে ফেলবে। বাট যুদ্ধের সময় আমার অপোজিশন যে দাঁড়িয়েছে সে গুলি করছে, আমি গুলি করছি, আমার রাইট তাকে মেরে ফেলা, তার রাইট আমাকে মেরে ফেলা। এর উপর পৃথিবীতে যুদ্ধের চেয়ে সত্য কোনো কিছু নাই। এটা একটা দারুণ। আমি এখানে ক্ষুদ্র যে মুক্তিযুদ্ধের সময় আমার বিরুদ্ধে, যেহেতু আমি এখন জামাত ইসলাম করি, না আমি জামাত ইসলাম করি, আমি নিজেকে গর্বিত বোধ করি যে আমি জামাতে গিয়ে এখন ইসলাম সেবা করার একটা সুযোগ পেয়েছি। 71 যদি ওই জামাত যদি আমার সামনে আসতো, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতাম। কিন্তু 2026 সনে যে জামাত ইসলাম, সেখানে ইসলামকে সেবা করার জন্য মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের আজকের আখতারুজ্জামানের মধ্যে একটি পার্থক্য কি আছে? 54 বছরের পার্থক্য, 1-2 বছরের। আমি ছিলাম তখন কিশোর, আর এখন একদম বয়স্ক। ঠাকুর দারুণ